মার্বেলের তকতকে মেঝের মসৃণতা ছাপিয়ে রুক্ষ ঘর্ষণে এগোচ্ছে দুই জোড়া ধাতব চাকার একখানা খাবার ট্রলি। তুলছে গড়গড় শব্দ। নীরবতা নির্মলতায় ডুবে থাকা প্রশস্ত করিডোরে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ধাতব চাকার রুক্ষ শব্দ। ধীরে ধীরে সেই শব্দ ক্ষীণ হচ্ছে। এগোচ্ছে সপ্তদশীর কক্ষের পানে। একজোড়া গৌরবর্ণা নরম হাত শক্ত করে চেপে রেখেছে ট্রলির কাঁধ। হাত দুটোর মালিক নিজ শক্তির কামাল দেখিয়ে মৃদু ধাক্কায় ঠেলে আনছে নির্জীব ট্রলিটাকে। তার বিবর্ণা মুখখানায় ক্লান্তির ছাপ স্পষ্ট। গৌরবর্ণা বিদেশি গায়ের ত্বকে ভাটি পড়েছে বেশ। তার গায়ে একখানা মলিন মেড ড্রেস, সম্পূর্ণ কালো রঙা একখানা ফ্রক, যার দৈর্ঘ্য পায়ে টাকনু ছুঁই ছুঁই। ফ্রকের পেটের ধারে আবার খোঁচা খোঁচা সফেদ রঙা সুতোর কাজ। বোতামও লাগিয়েছে বেশ কটা, তৈরি করেছে কৃত্রিম পকেট। তরুণীর হলদেটে সোনালি রঙা চুলগুলো পনিটেল করে রাখা। মাথার উপর থেকে সফেদ রঙা ছোট স্কার্ফ পেঁচিয়ে ঘুরিয়ে এনেছে পনিটেলের নিচে। সে যেন পুরনো ব্রিটিশ আমলের গৃহপরিচারিকা। তরুণীর মুখাবয়বে তেমন কোনো উজ্জ্বলতা নেই, পায়ের গতি বড় ক্ষীণ। মলিন মুখে গন্তব্যস্থলের নিকটে এসে পা দুটো থামাতেই তার পথ আটকালো দুজন কক্ষরক্ষী। বলিষ্ঠ পুরুষদ্বয় কেমন সরু চোখে তাকিয়ে আছে তরুণী মিলার পানে। তাদের চোখ দুটোতে একরাশ জিজ্ঞাসা। মুখগহ্বরের জিভের উপস্থিতি না থাকায় মানবদ্বয় চোখ দিয়ে জেরা করছেন মেয়েটাকে। অভ্যন্তরে ঘাবড়ালো মিলা। মলিন মুখখানায় টানল কপট শুদ্ধতার ছাপ। নতমুখে খানিক ঢোক গিলে শুধালো, মুনলাইটের খাবার নিয়ে এসেছি, চিন্তা করবেন না। মনস্টারের পূর্ব নির্দেশ অনুযায়ী এই খাবার চেখে দেখা হয়েছে। যথার্থ উত্তর পেয়ে তখনই দরজার কাছ থেকে সরে দাঁড়ালেন দেহরক্ষী দুজন। আলগোছে তীক্ষ্ণ নজরজোড়া হটালেন তরুণীর উপর থেকে। তটস্থ তরুণী ফের গতি টানল পায়ের। ধীরে সুস্থে ট্রলি ঠেলে আলগোছে ঢুকল কক্ষে। আনমনা দৃষ্টি জমিন হতে হুট করে উপরে উঠতেই এক অদৃশ্য ঝটকা খেল মিলা। চোখ দুটো তার অজান্তেই ছুঁয়ে নিল কপাল। বিস্ময়ে দূরত্ব বাড়ল গোলাপের পাপড়ির ন্যায় তুলতুলে অধর যুগলে। তার বিস্ময়াহত দৃষ্টিযুগল সম্মুখে নিবদ্ধ। 5 ফিট দূরত্বের মেঝেতে অবহেলিত ফুলের শেষ পাপড়ির ন্যায় পড়ে আছে মাহি। নিঃশ্বাস চলছে কি চলছে না কে জানে। মিলা বিচলিত হলো। এক অজানা ভয়ে মুচড়ে উঠল তার বুক। হাত পা দুটো হতবিহ্বলতায় হারিয়েছে কর্মক্ষমতা। সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে হতবম্বতার রেশ। সেই রেশ কাটাতে লেগে গেল প্রায় মিনিট দুয়েক। অতঃপর তরুণীর সম্বিত ফিরতেই সে ছুট লাগালো মাহির পানে। 2 লাফে এগিয়ে এসে তখনই হাঁটু গেড়ে বসল অচেতন সপ্তদশীর মাথার পাশে। 2 হাতে তড়িঘড়ি করে মাহির মাথাটা আলগোছে নিজের কোলে তুলে নিয়ে অস্থির মানবিক এমন বিচলিত কণ্ঠে ডাকল, মুনলাইট, মুনলাইট, শুনতে পাচ্ছ? কি হলো তোমার? মিলা বড্ড অস্থির। মেয়েটার এহেন অবস্থায় তার নিজেরই নিঃশ্বাস আটকিয়েছে গলার কাছে। অস্থিরতায় কাঁপছে বুক। অসহায়ত্ব ছেয়ে গিয়েছে সম্পূর্ণ মুখাবয়বে। কাকে ডাকবে সে? কাকে বলবে সাহায্যের কথা? তরুণীর উচাটান ভাব বাড়ছে ক্রমশ। অস্থিরতায় স্বভাববশত কামড়াচ্ছে ঠোঁট। হন্য চোখে ঘাড় বাঁকিয়ে তাকাতেই হুট করে দৃষ্টি আটকালো খাবার ট্রলির দিকে। তৎক্ষণাৎ তরুণীর ফাঁকা মস্তিষ্ক বোধহয় কার্যক্ষমতা বাড়ালো। বিচক্ষণী কায়দায় তার নিকট প্রস্তাব ছুড়ল, মেয়েটার মুখে পানির ঝাপটা দেওয়া উচিত। যেই ভাবার সেই কাজ। বিচলিত মিলা তৎক্ষণাৎ অচেতন সপ্তদশীর ক্ষুদ্র মাথাটা নিজের থেকে নামালো। অতঃপর কোনরূপ কালবিলম্ব না করে তখনই হামাগুড়ি দিয়ে পৌঁছালো ট্রলির দ্বারে। এক হাতে পানি ভর্তি গ্লাসখানা তুলে এনে ফের শরীর ঘুরিয়ে ছুটে এলো মাহির কাছে। ক্ষুদ্র দেহটা বড্ড কাঁপছে তার। হাত দুটোর অবস্থাও বেগতিক।
তবুও সাহসী তরুণী হার মানেনি। ডান হাতের 3টে লম্বা আঙ্গুল একযোগে পানি ভর্তি গ্লাসে ডুবিয়ে অচেতন সপ্তদশীর মুখে ঝাপটা দিতে লাগলো বেশ কবার। কিন্তু কাণ্ড দেখো, সপ্তদশীর গভীর নিদ্রা যেন ভাঙছেই না। মিলার উচাটন বাড়ল ফের। সরুদৃষ্টে এক পলক তাকালো হাতে থাকা গ্লাসের পানে। অতঃপর মেয়েটার উপর কোন ভূত চাপল কে জানে। সে কেমন বোকার ন্যায় পানি ভর্তি গ্লাসটা সম্পূর্ণ উল্টে ধরল ঘুমন্ত মাহির মুখের উপর। আর অমনি এক পশলা পানির বহর আছড়ে পড়ল সপ্তদশীর নরম মুখ পানে। এরূপ কাণ্ডে মাহির ঘুমন্ত মস্তিষ্ক বোধহয় মুহূর্তেই সচল হলো। বদ্ধ চোখ দুটো ধরে নিল আবারও অতীতের রূপ। মস্তিষ্কে বোঝালো বৃষ্টি পড়ছে। তখনই চৈতন্য ফিরল সপ্তদশীর। মনের কোণে জমে থাকা ভয়রা বুঝি লাফিয়ে উঠল একযোগে। মেয়েটা কেমন চোখ খিচে রেখে হড়বড়িয়ে আতঙ্কে চেঁচিয়ে উঠল, না, চলে যান, চলে যান আপনি, আসবেন না আমার কাছে। আমি। বাকিটা ঠোঁটের আগা এসে আনমনেই আটকে গেল মাহির। চোখের পর্দা সরিয়ে সম্মুখে তাকাতেই ধ্যান ফিরল তার। ঘোলাটে দৃষ্টি অতি পরিচিত মানুষটার নির্মল মুখখানার উপর পড়তেই থমকায় সপ্তদশী। ভয়ের আশঙ্কায় ভাটি পড়ল কিছুটা। নেত্র হলো ছলো ছলো। কাপা কাপা বদনখানিতে একটু আধটু নজর বুলিয়ে নেয় সপ্তদশী। বোঝার চেষ্টা চালায় তার বর্তমান উপস্থিতি। এদিকে মিলা কেমন হতবাক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার পানে। কপালে পড়েছে গোটা কতক ভাঁজ। দ্বিধায় জর্জরিত সপ্তদশীর নরম কাঁধে আলগোছে হাত ঠেকিয়ে সে কেমন স্নিগ্ধ গলায় জিজ্ঞেস করল, আর ইউ ওকে মুনলাইট? মনের কথা গিলতে পারার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে সপ্তদশীর, যে ক্ষমতার জেরে সে এখনও সবার কাছ থেকে লুকিয়ে এসেছে গত 3 বছর আগে সেই অভিশপ্ত দিনটির কথা। মাহি আজও তাই করল। আলগোছে ঢোক গিলে হজম করে নিল নিজ মনের রহস্য। মুখাবয়ে কপট ভাব জড়িয়ে মিনমিনে স্বরে বলল, শঙ্কিত মিলা। কুঁচকে নিয়েছে ভ্রুযুগল। কপালের চামড়া আগের চেয়ে আরও খানিকটা গুছিয়ে গেল তার। মুখাবয়ে ফোটালো স্নিগ্ধতার ছাপ। কণ্ঠে একরাশ সন্দিহান ভাব বজায় রেখে মেয়েটা আচমকাই জিজ্ঞেস করে বসে, সত্যি? নীরবে মাথা ঝাঁকায় সপ্তদশী। ধীরে ধীরে চিবুক নামিয়েছে কণ্ঠায়। তার অমন প্রসঙ্গ এড়ানোর বিষয়টা বোধহয় ভালো লাগলো না মিলার। মেয়েটা কেমন তীক্ষ্ণ দৃষ্টে এখনও তাকিয়ে আছে। হয়তো বোঝার চেষ্টা চালাচ্ছে সপ্তদশীর এরূপ বাহানার কারণ। ঘড়ির কাঁটারা জানান দিচ্ছে বেলা 10টা বেজে 12 মিনিট। পেন্টহাউসের লাউঞ্জে আপাতত ভূমিকম্প হচ্ছে। তবে সেই ভূমিকম্প প্রকৃতির নয়, বরং শ্যাডো মনস্টারের। বেপরোয়া লোকটার আজ কী হয়েছে কে জানে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে তার মাথার রক্ত গরম হয়েছে 40 ডিগ্রির উপরে। পান থেকে সামান্য চুন খসলেই জ্বালিয়ে যাচ্ছে ভূমিকম্প। পেন্টহাউস ভর্তি গার্ডস এবং মেস বেচারারা আপাতত ভয়ে কুণ্ঠিত। হাউস চিফ অ্যালেক্সের নির্দেশে সবাই অবস্থান করছেন দ্য শ্যাডো মনস্টারের নাগাল হতে 10 হাত দূরত্বে। নীরবতায় মুদে থাকা প্রশস্ত করিডোরখানা কিছুক্ষণ আগ অবধি নিস্তব্ধ থাকলেও আপাতত সেথায় ছড়িয়ে পড়েছে একজোড়া দাম্ভিক কদমের ধূপধাপ শব্দ। পদযুগলের মালিক আজ বড্ড উত্তপ্ত। মুখাবয়ে সে কি রাগ তার। রোজ কায়দা করে ক্লিনশেভ করা দৃঢ় চোয়ালখানা যেন ধারালো ব্লেডের ন্যায় চকচক করছে। নিখাদ সৌন্দর্যমণ্ডিত বাদামি চোখ দুটোয় যেন আগুন লেপ্টে আছে। গোছালো কপালের সঙ্গে তাল মিলিয়েছে কুঞ্চিত ভ্রুদয়। মুগ্ধ হাঁটছে। তার পা দুটোর ধূপধাপ শব্দ যেন জানান দিচ্ছে যুবক আজ বড্ড উত্তপ্ত। তার বলিষ্ঠ দেহে আটসাঁট হয়ে আটকে আছে একখানা ফিনফিনে কালো রঙা শার্ট। শার্টের হাতা দুটো গোটাতে গোটাতে এগোচ্ছে মুগ্ধ।
ফলে উন্মুক্ত হয়েছে তার ট্যাটু শোভিত শক্তপোক্ত হাত দুটো। যুবকের ডান কানে একখানা ইয়ারবাড। ওপাশ থেকে কেউ বুঝি মিনমিনে স্বরে বলে যাচ্ছে কিছু, অথচ রুডমানবের সেদিকে পাত্তা নেই। তার অবচেতন বেয়াদব মনটা বারবার কুপ্রস্তাব দিয়ে বলে যাচ্ছে, মেয়েটা এখন কি করছে, একটু চোখের দেখা দেখে আসা উচিত নয় কি? মনের কোণে উত্থাপিত হওয়া এহেন কুপ্রস্তাবের ঘোর বিরোধিতা করছে মনস্টারের উত্তপ্ত মস্তিষ্ক। ধিক্কার দিয়ে তাকে বারবার বলছে, লজ্জা করে না স্বয়ং রুশদি কিং হয়ে একমুখে দুই ধরনের কথা বলতে? ছি, লোকে শুনলে কি বলবে? মস্তিষ্কের এরূপ ধিক্কার যেন সঙ্গে সঙ্গে গায়ে লাগলো মনস্টারের। কঠোর হলো হৃদয়। নিজের উপচে পড়া হেলে দুলে আবেগের রশিতে টান বসিয়ে জনাব শক্ত হলেন পরক্ষণেই। সিদ্ধান্ত নিলেন মেয়েটাকে দেখবে না, মোটেও দেখবে না। মুগ্ধ যখন নিজ ভাবনায় নিমগ্ন, তখনই এয়ারপডের ওপাশ থেকে ভেসে এলো কোনো এক জনৈকের কণ্ঠ, মনস্টার, তাহলে কি বলেন, ডিল ফাইনাল করব? ভাবনার ডোরে আচানক বাগড়া পড়তেই কপালে রগ ফুলল রুডমানবের। চোয়াল তুলল কটমট শব্দ। সে তখনই কটমটিয়ে হুঙ্কার ছুঁড়ে বলে বসল, ফাক অফ বাস্টার্ড। থতমত খেলেন জনৈক। কিসের ভিত্তিতে কি উত্তর পেল তা ভাবার আগেই ওপাশ থেকে টুটটুট করে ডিসকানেক্ট হলো কল। জনৈক কেবল হাঁ করে তাকিয়ে রইলেন ফোনের স্ক্রিনের পানে। পেন্টহাউসের বিস্তৃত এবং রাজকীয় ডাইনিং রুমে সে কি অপরূপ সৌন্দর্য। মেঝে জুড়ে চকচকে কাচের ফ্লোর, সিলিংয়ে ঝুলছে স্ফটিকের বিশাল ঝাড়বাতি। পুরো কামরা জুড়ে বিশালাকৃতির রাজকীয় ওক কাঠের ডাইনিং টেবিল। টেবিলের দুই ধারে নতমস্তকে দাঁড়িয়ে আছেন পুরুষ মেটস, করছেন মনস্টারের অপেক্ষা। প্রায় মিনিট পাঁচেকের মধ্যেই সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে ডাইনিংয়ের স্বচ্ছ কাচের মেঝেতে পা পড়ল মনস্টারের। গটগটিয়ে হেড অব দ্য চেয়ারের পানে এগোচ্ছেন তিনি। একজন দক্ষ মেট তৎক্ষণাৎ এগিয়ে এসে নতমুখে চেয়ার টেনে দিলেন আলগোছে। দাপুটে মনস্টার বসলেন সেথায়। পাশ থেকে আরেকজন গার্ড তখনই এগিয়ে এসে একখানা সফেদ রঙা রুমাল বিছিয়ে দিলেন মনস্টারের কোলে। আরেকজন তার চেয়ে এক ধাপ এগিয়ে কাপা কাপা হাতে বেশ দ্রুততার সাথে তুলে দিলেন সম্মুখের প্লেট চামচ। নিজেদের কাজে পরিসমাপ্তি ঘটিয়ে পিছু হটলেন তারা। পরবর্তীতে কিচেন থেকে সারিবদ্ধভাবে একযোগে এগিয়ে এলেন বেশ কিছু মহোদয়। প্রত্যেকের হাতে নানান ধরনের কুইজিন, দেশি বিদেশি, কন্টিনেন্টাল। মনস্টার কখনোই বলেন না তিনি কোনটা খাবেন, যার দরুন আলাদা খাটুনি খেটে বেচারারা বানিয়ে বসেন নানান ধরনের কুইজিন। ইতালিয়ান শেফাস এক নতুনাঙ্গিকে বানিয়েছে রিসোট্টো। তিনি আগ বাড়িয়ে এগিয়ে এসে মাথা ঝুঁকে দাঁড়ালেন। অনুমতি চাইবার প্রয়াসে নতমুখে বললেন, মনস্টার, আপনাকে একটু রিসোট্টো দেব? সহসাই কটমট দৃষ্টি তুলল মুগ্ধ। মাথা ভর্তি উত্তপ্ত আগুনে ঘি পড়ল কোনো কারণ ছাড়াই। রুডমানব কেমন দাঁত খিচে তখনই নিজের বাঁ হাতে শক্তপোক্ত পাঁচাঙ্গুলের ছাপ বসালো বেচারা রন্ধনশিল্পীর ফোলা ফোলা গালে। এহেন হুটহাট আক্রমণের আকস্মিকতায় সঙ্গে সঙ্গে ছিটকে পড়লেন বেচারা শেফ। সঙ্গে নিয়ে পড়লেন নিজের অত স্বাদের রান্নাগুলো। এদিকে রুডমানব কেমন সাপের ন্যায় ফোঁস করতে করতে গর্জন তুলে বলল, খেতে যেহেতু বসেছি তাহলে দিয়ে দিবি, আগ বাড়িয়ে জিজ্ঞেস করার কি আছে বাস্টার্ড। এহেন গর্জনে তটস্থ সবাই। অ্যালেক্সও কেমন গা বাঁচিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে 5 হাত দূরত্বে। মনস্টার হিসহিসিয়ে যাচ্ছে। হাত বাড়িয়ে টেবিলের স্বচ্ছ কাচের উপরে পড়ে থাকা ফর্কটা তুলে নিল আলগোছে। পরক্ষণে ফের গর্জে বলল, খাবার দেওয়ার জন্য আলাদা করে বলতে হবে বাস্টার্ড। সহসা আঁতকে ওঠেন সবাই। স্বয়ং ক্ষিপ্ত মনস্টারের সম্মুখে যাবার মতো শক্তি পাচ্ছে না বেচারাদের কদম।
তবে না গেলে যে প্রাণ সংশয় বাড়বে বই কি কমবে না। এহেন চিন্তার পরিক্রমায় রাশিয়ান শেফ এগিয়ে এলেন গুটি গুটি পায়ে। হাতে তার একখানা খাবার ডিশ, সেথায় স্যালাডের মাঝে ডুবে আছে এক টুকরো স্টেক, সঙ্গে ম্যাশড পটেটো। বেচারা এগিয়ে এসে কাঁপা কাঁপা হাতে খাবারটুকু সার্ভ করতে উদ্যত হলেন। তবে ওমা, এবারে যে তার সঙ্গে ঘটল আরও ভয়ঙ্কর কিছু। নির্দয় মানব কেমন দাঁতে দাঁত পিষে তখনই হাতে থাকা তীক্ষ্ণ দাঁতসম্পন্ন ফর্কটা এক ঝটকায় ঢুকিয়ে দিল রাশিয়ান শেফের বাঁ হাতের কবজি সন্ধি বরাবর। এহেন আকস্মিক ঘটনায় এক মুহূর্ত স্থবির রইল। পর মুহূর্তে এক বিকট চিৎকারে দূরে ছিটকে পড়লেন বেচারা রাশিয়ান শেফ। বেচারার আহত হাতখানা থেকে গলগলিয়ে বেরুচ্ছে লহু। সেই সঙ্গে যুক্ত হয়েছে বেচারার বিকট আত্মচিৎকার। তবে সেই চিৎকারে আচমকাই রূপ পড়ল মনস্টারের তেজি হুঙ্কারে। আওয়াজ নিচে। আরেকবার চিৎকার দিলে একেবারে মাথা আলাদা করে দেব। সহসা দাঁতের রুষ্ট চাপায় ঠোঁট আঁকড়ে ধরেন বেচারা শেফ। যথাসম্ভব নিজের উপচে পড়া কান্নাগুলো আটকে রেখে গোঙাচ্ছেন তিনি। অথচ মনস্টার কেমন কটমট করছে দেখো। শক্ত হাতে নিজের ঘাড় ডলে দাঁত কিরমির করে আওড়াচ্ছে। আমার অনুমতি ছাড়া আমার পাতে খাবার সার্ভ করার সাহস পেলি কোথায় বাস্টার্ড? প্রাণের মায়া নেই তোদের? দ্বিধায় পড়লেন বাকিরা। আকাশের রঙের চাইতেও অতি দ্রুত রং বদলায় মাফিয়া মনস্টারের মন। কখন কোনটা বলবেন কোনটা করবেন সেই সিদ্ধান্ত যেন তার একারই। অ্যালেক্স এবার সুযোগ বুঝে এগিয়ে আসে 2 কদম। মাথাটা বরাবরের ন্যায় নুয়ে রেখে শান্ত কণ্ঠে আওড়ায়, মনস্টার, সাউথ কোরিয়ার ডিল এখনও পেন্ডিং। আমার মনে হচ্ছে এবার আমার নিজের যাওয়া উচিত। নাকের পাটা ফুলল মুগ্ধর। মসৃণ ললাটের চামড়ার অভ্যন্তরে লুকিয়ে থাকা রগগুলো ফুলে উঠল দপদপিয়ে। ট্যাটু শৈলীতে অঙ্কিত শক্তপোক্ত হাত দুটো মুষ্টিবদ্ধ হলো নিমিষেই। চোয়ালের রেখা হলো টানটান। যুবক তখনই উঠে দাঁড়ায় বসা ছেড়ে। বলিষ্ঠ দেহ আচমকা চেয়ার ছাড়তেই নির্জীব চেয়ারখানা দুলে উঠল বেশ। সেদিকে থোড়াই পাত্তা দেবে মনস্টার? সে উল্টো কটমট কণ্ঠে গর্জন তুলে বলল, জেট রেডি কর। আঁতকে ওঠে অ্যালেক্স। মনের কোণে একরাশ সংশয় নিয়ে স্নিগ্ধ গলায় জিজ্ঞেস করে বসে, মনস্টার, আপনি? বাকিটা বলার ফুসরত হয়নি অ্যালেক্সের। তার আগেই কর্ণকুহরে ভেসে এলো মনস্টারের হুঙ্কার, আই সেইড গেট দ্য জেট রেডি। তুলতুলে ফোমে ভরা বিনবাগে গা ছড়িয়ে বসে আছে মুগ্ধ। ফোমের আড়ালে দেবে আছে তার বলিষ্ঠ দেহ। মাথাটা হেলে আছে পেছনে। শরীরের ভঙ্গিমা বড্ড এলোমেলো তার। এক পা হালকা গুটিয়ে রাখা তো আবার অন্য পা ছড়িয়ে আছে অন্যত্র। বাঁ হাতটা অবহেলিত আকারে ঝুলছে ব্যাগের পাশে। বাঁ হাতের কনুয়ের অভ্যন্তরীণ মাংসল জায়গা হতে নির্বিকারে চুইয়ে পড়ছে লহু। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু ব্যবহৃত সিরিঞ্জ, শূন্য কাচের ছোট ছোট শিশি। যুবকের ঠিক সম্মুখে দাঁড় করানো একখানা টেবিল, যেথায় এলোমেলো ভঙ্গিতে ছড়িয়ে আছে অসংখ্য বিদেশি অ্যালকোহলের বোতল। তন্মধ্যে সবচেয়ে স্ট্রং অ্যালকোহলের কাচের বোতলখানা মুঠোয় চেপে রেখেছে মুগ্ধ। ক্ষণে ক্ষণে বোতলের ডগায় বসাচ্ছে চুমুক। সদ্য ড্রাগস নেওয়ায় শরীরটা বড় দুর্বল লাগছে তার। মস্তিষ্ক চলছে ধীর গতিতে। যুবক চোখ বুজে মাথা হেলিয়ে রেখেছে। পরনের শার্টখানার সবগুলো বোতাম হাঁ করে খুলে রাখা, ফলে ঘর্মাক্ত লোমহীন পেটানো বক্ষ স্পষ্ট দৃশ্যমান। মুগ্ধ যখন নিজ স্বস্তিতে নিগুড়ভাবে মত্ত, ঠিক তখনই তার কর্ণকুহরে হুট করে ভেসে এলো এক অতি পরিচিত রিনরিনে কণ্ঠ, আপনি আবারও ড্রাগস নিয়েছেন? আচমকা চোখ দুটোর পর্দা সরালো মুগ্ধ। শিথিল কপালের চামড়া সামান্য গুছিয়ে রয়ে শয়ে ঘাড় সোজা করে তাকালো সম্মুখে।
তার ঝাপসা দৃষ্টে ধরা পড়েছে সপ্তদশী। অভিমানিনী নাক ফুলিয়ে তাকিয়ে আছে যুবকের পানে। যুবক হাসল। ক্যানাইন দাঁতে রুষ্ট স্পর্শে পিষ্ট করল পিয়ার্সিং করা ঠোঁটের অংশ। সম্মুখে আলগোছে বাহাতখানা বাড়িয়ে দিয়ে অত্যন্ত শান্ত কণ্ঠে বলল, কাছে আয় চাশমিশ। অভিমানিনীর অভিমানের পারদ বড্ড উঁচু, অত সহজে গলল না যুবকের ডাকে। যুবক ঠায় বাড়িয়ে রেখেছে হাত, ধীরে ধীরে কাত করছে ঘাড়। শান্ত কণ্ঠে আবারও বলল, কাছে আয় পিচ্চি। সহসা অভিমানিনীর রাগী চোখ দুটো আশ্রে পড়ল যুবকের পানে। মুখখানায় কৃত্রিম রাগী ভাবভঙ্গিমা ফুটিয়ে সে আলগোছে এগিয়ে এসে চেপে ধরল মুগ্ধর বাড়ন্ত হাত। ঠিক তখনই এক হ্যাঁচকা টানে মেয়েটাকে নিজের উন্মুক্ত বক্ষের উপর আশ্রে ফেলল মুগ্ধ। আশ্চর্য! সপ্তদশী ভরকায়নি। উল্টো চোখে মুখে অদ্ভুত শান্তভাব ফুটিয়ে যুবকের বুক থেকে আলতো করে সরে এসে বসল তার বাড়িয়ে রাখা শক্ত উরুর উপর। মুগ্ধ কেমন নিষ্পলক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার পানে। সপ্তদশী মুচকি হাসছে, গভীর দৃষ্টে অবলোকন করে যাচ্ছে সুদর্শনকে। মুগ্ধ ফের বাঁকা হাসল, মাথাটা আবারও পেছনে হেলিয়ে দিয়ে গমগমে গলায় বলল, ইউ আর মাই হ্যালুসিনেশন, রাইট? তোর জায়গায় সত্যি সত্যি আমার বান্দির মেয়ে হলে এতক্ষণে তাকে ছোঁয়ার অপরাধে আমাকে তুলোধুনো করে ছাড়ত। বাট সি, ইউ আর লাফিং। ইউ নো হোয়াট? নো ওয়ান ক্যান বিট মাই বান্দির মেয়ে, নট ইভেন মাই হ্যালুসিনেশন। শি ইজ ডিফারেন্ট। সপ্তদশীর প্রতিচ্ছবি এখনও হাসছে। নিজ উদ্যোগে হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাইছে যুবকের কণ্ঠনালীর অতীব সুন্দর উঁচু হাড়খানা। সেথায় আলতো করে আঙুল ছোঁয়াতেই সপ্তদশীর কবজি সন্ধি খপ করে চেপে ধরে মুগ্ধ। তৎক্ষণাৎ ঘাড়ের হাড় শটান করে ক্ষুদ্র চোখে চাইল মেয়েটার পানে। অতঃপর সপ্তদশীর নিগুঢ় রহস্যভেদী চাহনিতে ডুব দিয়ে নিজেকে রাঙাতে তৎপর যুবক সিক্ত জিভ ঠেলে শুষ্ক অধরজোড়া খানিক ভিজিয়ে নিয়ে গভীর কণ্ঠে আওড়াল, আগে তুই শুধু আমার স্বপ্নে আসতি বান্দির মেয়ে, তাও মাঝে মধ্যে। তবে যেদিন তোকে আমি নিয়ে এলাম নিজের কারাগারে বন্দি করতে, সেদিন থেকে তুই আমার শয়নে স্বপনে ইভেন জেগে থাকা অবস্থাও কল্পনাতেও ভাসছিস। এমনটা কেন করছিস বান্দির মেয়ে? হোক তুই আমার নেশা, তাতে কি? তুই যে আমার শত্রুর দুর্বলতা এটা তো চিরন্তন সত্য। তোকে কষ্ট দিলে তোর বাপ মরবে, তিলে তিলে মরবে, একটু একটু করে মরবে, ঠিক যেমনটা আমার শৈশব মরেছে, আমার মা মরেছে। তোকে মারতে এনেছি বিশ্বাস কর, আমি তোকে কষ্ট দিতে এনেছি। হ্যাঁ মানলাম আমি 3 বছর আগে তোর চলে যাওয়া দেখে বলেছিলাম আমি আবারও ফিরব, তবে পরের বার তো সকল সম্পর্ক ছিন্ন ভিন্ন করে তোকে একমাত্র নিজের করে নিয়ে যাব। তবে তখন তো জানতাম না তুই কে। জানলাম সেদিন যেদিন প্রথম রেহানের বাড়িতে তায়েফ এহসানের মেয়েকে মারতে গিয়ে আমার ঘুমন্ত পিচ্চিকে দেখলাম ঠিক একই নাকমুখ যা আমি স্বপ্নে দেখতাম, নেশায় বুঁদ থাকলে দেখতাম। এসব কিছুই কি ভাগ্য পিচ্চি? এটা কেমন ভাগ্য তুই কি জানিস আমি কতটা নির্দয়? আমি নিজের প্রতিশোধ নিতে তোর মতো হাজারটা নেশাকে বলিদান দিতে ন্যানো সেকেন্ডও ভাবব না। বিশ্বাস কর, ভাবব না। শুধু সমস্যা একটাই, তোকে মারতে গেলে হাত কাঁপে, বুক মোচড় দেয়। বাগ্নি সপ্তদশীর ঠোঁটের গোড়ায়, সেথায় এবার থমথমে ভাব স্পষ্ট। যুবক থামল, চোখ দুটো আলগোছে বুজে নিয়ে নিঃশ্বাস টানল জোরালো ভঙ্গিতে। খানিকক্ষণ চুপ থেকে আবারও চোখ দুটো খুলে ঘাড় কাত করে জিজ্ঞেস করল, কল্পনা হওয়া সত্ত্বেও সারাদিনে একটিবারও সামনে এলি না কেন বান্দির মেয়ে? মাহির চোখে মুখে আধার নেমেছে, চিবুক নেমেছে কণ্ঠায়। মেয়েটা কেমন উদাস মুখে বলল,
আপনি আমায় দেখতে চাননি তাই। ঠোঁট পিষে হাসল রুড মানব। বাহাতে আলগোছে চেপে ধরল সপ্তদশীর বাঁকানো কোমর। সেথায় মৃদু টান বসিয়ে মেয়েটাকে নিজের বড্ড কাছে এনে তার নির্মল মুখ পানে গভীর দৃষ্টে তাকালো মুগ্ধ। বাঁকা কণ্ঠে বলল, তুই আবার কবে থেকে আমার বাধ্য হলি? এতবার না করা সত্ত্বেও যখন তখন সামনে চলে আসতি, আর আজ কিনা আমার এক কথায় চুপসে গেলি। তা বল শুনি, কবে থেকে এতটা বাধ্য হলি? সপ্তদশী নিখাত চোখে চাইল এবার। ঠোঁটের কোণে মুচকি হাসির রেশ টেনে আওড়ালো, যেদিন থেকে আপনার মন আপনার অজান্তেই অবাধ্য হয়ে আমার প্রতি বাধ্যতা প্রকাশ করেছে, ঠিক সেদিন থেকে। মেয়েটার এহেন মোটা বাক্যে আনমনেই শরীর দুলিয়ে হেসে ওঠে মাফিয়া বিস্ট। এই প্রথম বোধহয় এত সুন্দর করে হাসল সে। হাসির তোড়ে মুখ দিয়ে যেন মুক্ত ঝরছে। সুদর্শন হাসির মাঝেই হুট করে দৃষ্টি থমকে তাকালো মেয়েটার পানে। কিয়ৎক্ষণ চুপ থেকে হঠাৎ বলল, তোকে দেখলে ইদানিং আমার এমন লাগে কেন চাশমিশ? অবোধের ছাপ ফুটেছে সপ্তদশীর মুখে। কপাল গুটিয়েছে নিমিষেই। সে কেমন অবোধ কণ্ঠে জিজ্ঞেস করল, কেমন লাগে? মাফিয়া বিস্ট সময় নিল না। তখনই মাথাটা এগিয়ে এনে আলগোছে রাখল সপ্তদশীর বুকের কাছে। সেথায় পরম শান্তিতে মুখ গুজে পড়ে রইল কিয়ৎক্ষণ। নাক টেনে নিঃশ্বাস নিল জোরালো। অতপর ভাঙা ভাঙা গলায় আওড়ালো, ঠিক যেমনটা প্রথম দর্শনে লেগেছিল, একটা অদ্ভুত স্নিগ্ধ অনুভূতি, নাম না জানা অনুভূতি, এক কথায় সঙ্গীন হৃদয় অনুভূতি।